আচ্ছা, তো আমরা ম্যাগনেটিক ফোর্সটা নিয়ে লাস্ট ক্লাসটা এখানে শেষ করছিলাম। তো এর আগে আসলে আমরা ম্যাগনেটিক মানে ম্যাগনেটিজমের যে বেসিক ব্যাপারগুলো, ম্যাগনেট কি, ম্যাগনেটিক ফিল্ড কি, ম্যাগনেটিক পোল, এইসব জিনিসপত্রগুলো আমরা একটু আলোচনা করে আসছিলাম। লাস্টে আমরা ম্যাগনেটিক ফোর্স করছিলাম। জাস্ট একটু রিপিট করি এটা, কারণ এটারই রিলেটেড টপিক আমরা একটু পরে পড়বো। ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন এরকম ছিল, F = কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, এখানে কিউ হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভিং একটা চার্জের মান, যেমন এটা হচ্ছে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড পুরোটা, এর মধ্যে ভি হচ্ছে ভেলোসিটি চার্জের, আর কিউ হচ্ছে চার্জের মান, কিউ চার্জের মান, ভি ভেলোসিটি, আর এই বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সাউন্ডটা একটু কমে গেছে মনে হয়। সাউন্ড কমে গেছে, এখন ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? অন্যরা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে থিটা হচ্ছে অ্যাঙ্গেল, কার কার মধ্যকার অ্যাঙ্গেল, এই যে ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো মধ্যকার অ্যাঙ্গেল, ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড মধ্যকার অ্যাঙ্গেল ছিল এটা। তাহলে আমাদের ইকুয়েশনটা মাথায় রাখতে হবে যে ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তো এটা রিলেটেড আমরা একটা ম্যাথ করছিলাম, যখন এই চার্জ পার্টিকেলটাকে ইলেকট্রন বলা হয়েছিল, অ্যাঙ্গেল দেওয়া হয়েছিল, ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি সব দেওয়া হয়েছিল, ম্যাগনেটিক ফোর্সের মান বের করার জন্য বলা হচ্ছিল। খুবই সহজ। তো এরপরে আজকে আমরা এখান থেকে শুরু করি। এই টপিকটা কি, ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। সো আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখে আসলাম সেটা ছিল জাস্ট একটা চার্জ মুভ করতেছিল, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কিউ চার্জ একটা মুভ করতেছিল সিঙ্গেল চার্জের জন্য। কিন্তু এই সেকশনটা হচ্ছে কি কন্ডাক্টর, মানে পরিবাহীর জন্য, দ্যাট মিনস ফ্লো অফ চার্জ থাকবে এরকম একটা পুরো পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফোর্সের মানটা কিরকম হবে সেটা, এই সেকশনটা সেরকম, সেটার জন্য। তো এখানে আসলে আমি এইটা এই ডেরিভেশনটা এটা যদিও সিম্পল, কিন্তু আমি এটা বাদ দিতে যাচ্ছি। আমি বাদ দিয়ে আমি শুধু ফাইনাল যে ইকুয়েশনটা আছে সেটা একটু ডিসকাস করি। তাহলে এই পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশনটা এমন আসে, F = I L ক্রস বি। আচ্ছা, তাহলে F তো ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। I হচ্ছে কি ওই যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ, মানে ইলেকট্রিক কারেন্টের মান। L হচ্ছে কি ওই পরিবাহীর দৈর্ঘ্য, লেন্থ, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে সিম্পল I L ক্রস বি। ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো, আমাদের পরের এটার জন্য লাগবে। তো দেখেন মানে ভেক্টর স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা ক্রস না ভেক্টর, উপরে যেতে না ভেক্টর আর ক্রস একরকম কিভাবে হয়, সেটা তো ক্রস তো এটা, আর উপর তো ভেক্টর। জি স্যার, সেটা দুইটা ভেক্টরের মধ্যখানে কখনোই আর মানে যেটা থাকবে সেটা হয় আপনার ডট গুণ থাকবে বা ক্রস গুণ থাকবে, একটা না একটা থাকতেই হবে। তো এটা ক্রস গুণ, আমাদের তো এটাই ছিল এখানে, দেখছেন না, ক্রস। তো নর্মালি ভেক্টরকে এরকম বোল্ড, এই দেখেন এখানে কিন্তু বোল্ড আছে, বোল্ড লেটার, বোল্ডে লিখলেও ভেক্টর প্রকাশ করে, আর আমরা এখানে বোল্ড না লিখে উপর দিয়ে সিম্বল দিয়ে দিলাম, সেভাবেও আমরা ভেক্টর লিখি। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আপনাদের বারবারে বলি, মানে আমি যা পড়াই এর থেকে কিছু বাদ দিয়েন না, ঠিক আছে, বাদ দিলেই রিস্ক আছে। যেমন আর যেটা বাদ দিই সেটা বাদ দিতে পারেন। যেমন এই কোশ্চেনটা দেখেন, কি বললাম, পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফোর্স, তাহলে আমি ডেরিভেশনটা করাই নাই, ঠিক আছে, কিন্তু কি কি আলোচনা করলাম, ক্যালকুলেশনের পরে ফাইনালি গিয়ে এই কোশ্চেনটা কি আসে, তাই না, সেটা আলোচনা করলাম। তাহলে এখন আমি যদি পরীক্ষা প্রশ্ন করতাম যে কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশনটা কি, তিন চারটা ইকুয়েশন দিয়ে দিলাম, এর মধ্যে এটাও দিলাম, তাহলে এটা কি পারা উচিত না? তো সেটাই, এই জন্য একটু খেয়াল রাখতে হবে যে ক্লাসে কোনটা বাদ দেওয়া হচ্ছে, কোনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে I L ক্রস বি মনে রাখতে হবে, আর প্রবাহ, দৈর্ঘ্য, আর ম্যাগনেটিক ফিল্ড। এবার আসি আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা একটু আলোচনা করি, এরপরের টপিকে আমরা যাব। ম্যাগনেটিক ফ্লাক্সটা পড়ার সময় জাস্ট মনে করেন ইলেকট্রিক ফ্লাক্সের খাতাটা। ইলেকট্রিক ফ্লাক্স কি ছিল, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি যদি একটা নির্দিষ্ট এরিয়া বিবেচনা করি, সেই এরিয়াতে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা পাস করতেছে তার একটা মেজারমেন্ট, সেটা ছিল ইলেকট্রিক ফ্লাক্স, দ্য নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স।
ঠিক আছে, তাহলে এখানে সেটা জাস্ট ইলেকট্রিসিটি জায়গায় ম্যাগনেটিজমটা ইউজ করে দিতে হবে, আর কিছুই না। ইলেকট্রিক ফিল্ড বলছিলাম ওখানে, এখানে জাস্ট ম্যাগনেটিক ফিল্ড বলবো, আর কিছুই না, সবই একই রকম। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের, দেখেন বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, মুখস্থ করেন না প্লিজ, দেখবেন যে ভাইবা তাহলে ভালো হবে না। ঠিক আছে, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের নির্দিষ্ট এরিয়া যদি আমি বিবেচনা করি, সে এরিয়াতে আসলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, চুম্বক বলরেখার যে পাস করতেছে তার মেজারমেন্ট, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এই কথাটাই লিখে আছে এখানে, দ্য নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাসিং নর্মালি থ্রু এ সার্টেন এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়ায় নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো যে পাস করতেছে সেই সংখ্যাটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স। তো এটাকে আমরা πb দিয়ে প্রকাশ করি, স্কেলার কোয়ান্টিটি একক হচ্ছে ওয়েবার। আচ্ছা, তাহলে এখন ম্যাথমেটিক্যালি যদি আমরা বের করি, ম্যাথমেটিক্যালি বের করার সময় ওইটা মনে করেন খুবই ইজি, মনে আছে কিনা আপনাদের, ই ছিল আমাদের এরকম ইলেকট্রিক ফিল্ডের মান, আর ই এ কস থিটা ছিল, মনে পড়ছে? ই এ কস থিটা এরকম ছিল ইলেকট্রিক ফ্লাক্সের মান। তাহলে এখন ম্যাগনেট, এটা থেকে যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্স লিখতে চাই, আল্লাহ কে আসছে কথা বলতে। আচ্ছা, তাহলে এখানে ই এ কস থিটা ছিল, ওইটাকে আমরা এখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য লিখবো, তাহলে সেটা আমাদের সিম্পল বি এ কস থিটা। আমরা তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা এভাবে লিখতে পারি, বি এ কস থিটা। ওকে, এখন বি এ কস থিটাকে আবার আমরা এভাবে লিখতে পারি না, বি ডট এ, কারণ আমরা জানি ডট গুণন হয়, এভাবে লিখতে পারি, তাই না? তাহলে এই দুই প্রকার ম্যাগনেটিক ফ্লাক্স লিখতে পারি। এখন এই যে এ আছে, আমাদের আমরা যখন কোনো ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশন করি, তখন আমরা কি টোটাল এরিয়াটা পাওয়া যাব না ইন্টিগ্রেশন করলে? তাহলে আমার যে এই যে এ আছে, এর জায়গাতে আমি এরকম ইন্টিগ্রেশন দিয়ে ডি এ লিখতে পারি কিনা, তাহলে আমার এটা হয়ে যায় না? স্যার এর প্রেক্ষিতে বসবে ইন্টিগ্রেশন দিয়ে। হ্যাঁ, ইন্টিগ্রেশন ডি এ, কারণ ডি এ কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি টোটাল এরিয়া পাওয়া যায়, সেই জন্য আমি এর জায়গাতে ইন্টিগ্রেশন ডি এ বসাই দিলাম। ঠিক আছে, তো বি ডি এ কস থিটাকে আমি আসলে বি ডট ডি এ লিখতে পারি ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। বুঝা গেছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ফ্লাক্সকে আমরা এইভাবে লিখবো, বি ডি এ কস থিটা, বি এ কস থিটাও বলতে পারেন, সমস্যা নাই, বাট ডি এ বললে ইন্টিগ্রেশনটা বলতে হবে। ঠিক আছে, বা ইলেকট্রিক ফ্লাক্সের সাথে মিল করে পড়বেন, দেখবেন যে খুব কিছু সহজ হয়ে গেছে। আচ্ছা, এটা এখন আমরা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, টর্ক অন এ কারেন্ট লুপ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো এইটাতে আমাদের ম্যাগনেটিক ফোর্সের যে ইকুয়েশনগুলো আমরা পড়ে আসছিলাম, জাস্ট রিপিট করি। ম্যাগনেটিক ফোর্সের প্রথম ইকুয়েশনটা F = কিউ ভিভি সাইন থিটা, যেটা সেটা ছিল শুধুমাত্র একটা চার্জের জন্য, মুভিং কিউ চার্জ মুভিং এর জন্য ছিল। এরপরে আমরা একটু আগে এই যে ফ্লাক্স পড়ার আগেই ম্যাগনেটিক ফ্লাক্সের যেটা পড়ে আসলাম সেটা ছিল একটা কন্ডাক্টরের জন্য, তাই না? একটা কন্ডাক্টরের জন্য এফ এর মান ছিল আই ইন্টু এল ক্রস বি ছিল। ঠিক আছে, এখন আমাদের এই প্রশ্নে হচ্ছে লুপ থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে লুপ আকারে থাকবে পরিবাহীটা, সেই ক্ষেত্রে টর্কের মান, এখন টর্কের মানে আমরা পরে আসি, আগে ম্যাগনেটিক ফোর্সে বের করি যে এরকম ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সটা কিরকম হবে। দেখেন এই ফিগারটা যদি খেয়াল করেন, ফিগারগুলা শুরুতে কঠিন মনে হইলেও, দেখে কঠিন মনে হইলেও দেখবেন যে খুব ইজি, এই প্রশ্নটা ইজি করে দেবো সবই। তাহলে এখানে যখন ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের এরিয়া, এর মধ্যে আমার আছে একটা লুপ, এই যে অরেঞ্জ কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা লুপ আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফোর্সের মানটা কত সেটা বের করতে হবে, এবং এটা থেকে আসলে আমরা পরে টর্কে যাব।
মোটামুটি বোঝা গেছে এখানে কিরকম কন্ডিশনটা, লুপ আছে। এখন আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এই লুপটাকে একটু 4 ভাগে ভাগ করে নিব। প্রথম অংশটা হচ্ছে এটাকে আমরা 1 নাম্বার, মনে করেন এখান থেকে যদি আমরা স্টার্ট করি লুপ, তাহলে এই অংশটাকে বলবো আমার 1 নাম্বার পার্ট, এই সাইডটাকে বলবো 2 নাম্বার পার্ট, এই সাইডটাকে বলবো 3 নাম্বার পার্ট, এই সাইডটাকে বলবো 4 নাম্বার পার্ট। এই 4টা পার্টকে আমি আলাদা আলাদা নিয়ে আমি ম্যাগনেটিক ফোর্স বের করব। যেমন প্রথম এই পার্টের জন্য ম্যাগনেটিক ফোর্স বের করব F1, এটার জন্য যেটা আসবে সেটা F2, এটার জন্য যেটা F3, এভাবে এটা F3, এটা F4, এভাবে আমি আলাদা আলাদা করে 4টার জন্য ম্যাগনেটিক ফোর্স বের করে যোগ করে দিলে আমার হয়ে যাবে টোটাল ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, তো যখন আমি সিঙ্গেল একটা চিন্তা করতেছি যে শুধু এটার জন্য আমি F1 বের করবো, তাহলে এটা কিন্তু তখন আর আমি লুপ চিন্তা করতেছি না, আমার তখন এটা সিম্পল একটা শুধু পরিবাহী হইলো, তাই না? আর শুধু পরিবাহীর জন্য ইকুয়েশনটা কি আমরা দেখে আসছিলাম। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস বলা আছে এখানে যে এইটার লেন্থ, আমরা পরিবাহীর জন্য তো ম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশন লিখতে হলে আমাদের লেন্থ দরকার। তাহলে এটার লেন্থ কতটুক? এটা লেন্থ হচ্ছে বি, এই যে নিচে বি লেখা আছে, মানে বি হচ্ছে আসলে এটার লেন্থ আর এটার লেন্থ, এই দুইটার লেন্থ সমান। এই বি এইটার লেন্থ মানে হচ্ছে এটার লেন্থ, এটার দুইটা হচ্ছে বি। আবার 2 নাম্বার আর 4 নাম্বারের ক্ষেত্রে লেন্থ কতটুক? এ, এটাও এ আর এটাও আমার এ, এটা হচ্ছে লেন্থ। কারণ আমরা পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফোর্স ইকুয়েশন আমরা দেখে আসছিলাম লেন্থ লাগে। তাহলে এবার আমরা আসি যে 1 নাম্বারের জন্য, 1 নাম্বারের F1 যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের ওই যে আগের ইকুয়েশনটা কি ছিল মনে আছে? আমি এখানে আবার একটু লিখি। পরিবাহীর জন্য যখন আমরা লিখছিলাম I ইন্টু L ক্রস বি, এরকম ছিল না? এর পরিবাহীর জন্য ওইরকম ছিল। জি স্যার। তাহলে এখন আমাদের F1 এর জন্য ওই রকমই লিখতে হবে। তাহলে F1 এর জন্য আমি যদি লিখতে চাই আমার এই ক্ষেত্রে এটার জন্য, তাহলে F1 সমান I, আমার এখানেও কারেন্টের মান I, তাহলে গুণ L, L মানে লেন্থ। আমার লেন্থ কতটুকু এখানে? বি, বি, একটু আগে তো বললাম যে বি, বি হচ্ছে আমাদের লেন্থ, এইটার লেন্থ আর এটার লেন্থ হচ্ছে বি। তাহলে বি ক্রস ম্যাগনেটিক ফিল্ডের এরিয়াটা আমার, ম্যাগনেটিক ফিল্ডটা আমার এখানেও বি। তাহলে যে 1 নাম্বার যেটা, 1 নাম্বার F1 সমান আমি এটা লিখতে পারি। এটা সবাই বুঝছেন কিনা একটু বলেন, না বুঝলে বলেন তাহলে আবার রিপিট করব, কারণ এগুলোই আসলে এটাই আসলে ইউজ করা হবে আবার সামনে। স্যার এল ক্রস বি এর সাথে আইটা তো নরমাল গুণ আকারে আছে। এইটা নরমাল গুণে, নরমাল গুণে, এই দুইটা নরমাল গুণ, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা আগাই, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, ঠিক আছে, এইটা একটু ভুলে গেছি, প্রথমে একটু এটা বলা দরকার ছিল। তো যে কোনো একটা বড় প্রশ্ন বা যে কোনো যখন একটু ডিরাইভ করবেন, তখন ওইটার একটু সিনারিটা আপনার একটু এক্সপ্লেন করতে হবে। মানে অনেকে কি করে একদম ডাইরেক্ট ইকুয়েশন শুরু করে দেয়, ডাইরেক্ট ইকুয়েশন শুরু করে দিলে আসলে বোঝা যায় না যে আপনি কিসের জন্য ইকুয়েশন বা কি লিখতেছেন। তো সেই জন্য এখানে একটু সিনারিটা বর্ণনা করা আছে। এখন কি লেখা আছে, মানে কনসিডার করছি একটা লুপ, কনসিডার এ লুপ অফ ওয়্যার ক্যারিং কারেন্ট সাসপেন্ডেড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ ফ্লাক্স ডেন্সিটি বি। ফ্লাক্স ডেন্সিটির মান বা ম্যাগনেটিক ফিল্ডের মান বি আছে এরকম একটা ফিল্ডে আমরা একটা লুপ কনসিডার করলাম, অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো। ফিগারের মতো এরকম একটা চিন্তা করলাম, শেষ। একটা লাইন লিখলাম, এতে মোটামুটি ওটা বোঝা গেল। অনেক কিছু বলা যাইতো, তারপরে এটা খারাপ হয় নাই, এক লাইন দিয়েই বলে দিলাম যে কি করতে চাচ্ছে। তারপরে দ্য সাইডস 1 and 3 এর জন্য আমরা লিখবো ম্যাগনেটিক ফোর্সের মান। তাহলে 1 এর জন্য আমরা এটা লিখছি I বি ক্রস বি। এখন আসি আমরা একটু এটাকে আর একটু ভাঙাই লিখি, তাহলে I আর এটা ক্রস গুণ, তো এটা ভাঙাই লিখলে আমাদের হবে বি বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে থিটা, থিটাটা কার কার মধ্যকার অ্যাঙ্গেল?
বি আর বি এর মধ্যে। দুইটা বি এর মধ্যকার অ্যাঙ্গেল, ঠিক আছে, দুইটা ভেক্টর। আচ্ছা, তাহলে এখন আমাদের থিটার মানটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে থিটা বুঝতে হলে দুইটা ডিরেকশন বুঝতে হবে। দিক বুঝলে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো। ক্যাপিটাল বি ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা ডিরেকশন তো এদিকে, এটা আগে বলছি। আচ্ছা, আর আমরা যেহেতু এখান থেকে আমাদের লুপটা স্টার্ট হয়েছে, দৈর্ঘ্য আমার বাড়তেছে কোন দিকে, বা কারেন্টের মানও হিসেবে চিন্তা করতে পারেন ওই দিকে, তাই না? আমরা আসলে আমাদের কারেন্টের ডিরেকশন বা দৈর্ঘ্যর যে বৃদ্ধির যে ডিরেকশন, সেটা হচ্ছে ওই দিকে, ঠিক আছে। তার মানে বি ডিরেকশনে এরকম ওই দিকে, আর আর ক্যাপিটাল বি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে, এরকম, মানে বিপরীতমুখী দুইটা। আর দুইটা বিপরীতমুখী হইলে যে কোনো পয়েন্ট যদি ধরি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে এদের এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আসলে 180 ডিগ্রি। তাহলে এটাই এখানে লেখা হয়েছে যে আই বিবি সমান সাইন 180 ডিগ্রি, থিটার জায়গায় 180 ডিগ্রি বসালাম। তাহলে সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। আলটিমেটলি F1 আমার 0 হয়ে গেল, ঠিক আছে। এবার 2 নাম্বারটা বাদ দিয়ে আমি একটু 3 নাম্বার আসতে যাচ্ছি। 3 নাম্বারের জন্য যদি লিখি, তাহলে সেম এটাই হবে, শুধু থিটার মানটা আমার চিন্তা করতে হবে, তাই না? এখানে তো আমার লেন্থ বি আছে, কারেন্টের মানও আই আছে, তো শুধু আমার অ্যাঙ্গেলটা চিন্তা করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, বি ডিরেকশন তো আমার এদিকেই আছে, ক্যাপিটাল বি আর কি ম্যাগনেটিক ফিল্ড, আর স্মল বি ডিরেকশন এখন কোন দিকে, এদিকে, মানে আই ডিরেকশন। তার মানে কি দুইটা আমার একই দিকে, তাই না? একই দিকে স্যার। দুইটা একই দিকে হলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার কি 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে আমরা F3 এর ক্ষেত্রে দেখলাম সাইন 0 ডিগ্রি, মানে এটা হলো আমার 0 হয়ে গেল, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে F1 আর F3 আসলে আমাদের 0 হয়ে গেল। আমাদের আসলে মূল কাজ হবে 2 নাম্বার আর 4 নাম্বার, F2 আর F4 নিয়ে। তো ওই মানে মূল কথা কিন্তু এখানে জাস্ট যদি অলরেডি বুঝে ফেলানোর কথা, F2 আর F4 এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে, একটা ডিরেকশন উপরের দিকে আরেকটা নিচের দিকে, কিন্তু মানের কথা যদি চিন্তা করি, মানটা কি আমার সেম হবে, কারণ যেহেতু দুইটার ক্ষেত্রে এই থিটা 90 ডিগ্রি। তো দেখি আমরা F2, এবার F2টা দেখি। তাহলে F2 এর ক্ষেত্রে কি হচ্ছে, বি ডিরেকশন হচ্ছে এইদিকে, আর আই ডিরেকশন হচ্ছে এইদিকে, বা এ, এখানে কিন্তু লেন্থ কিন্তু এখন এ। তাহলে এই এ এর সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে সূত্রটা লিখবো, আই এ বি সাইন 90 ডিগ্রি লিখবো, ঠিক আছে। আচ্ছা, F4 এ যদি আসি, 4ও সেমে হবে, বি এদিকে, কিন্তু এবার শুধু আই ওই দিকে, অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি। তাহলে সেইটার ক্ষেত্রেও কি আমার আই এ বি সাইন 90 ডিগ্রি হবে। এখন বলতে পারেন স্যার তাহলে পার্থক্যটা কোথায় দেখলাম, দুইটা তো দুই রকম, একটা আই এ দিকে আর একটা আই ওই দিকে, ঠিক আছে, কিন্তু আমরা দুইটাই সমান লিখছি, সমান লিখে আমরা দুইটারই মানটা লিখলাম। অ্যাকচুয়ালি এখানে আমরা তো ম্যাগনেটিক ফোর্সের মান বের করতেছি, যে শুধু ম্যাগনেটিক ফোর্সটা কতটুকু আছে। তো সেই জন্য আমার এখানে ওই আয়ের যে ডিরেকশনটা, সেটা হয়তো একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে যদি ডিরেকশন অনুযায়ী কথা বলি, কিন্তু সেটা আমরা বিবেচনা আনতেছি না, যেহেতু আমাদের ডিরেকশনটা দরকার নাই, আমাদের দরকার হয়েছে ম্যাগনেটিক ফোর্সের মানটা কত সেটা। তো সেই জন্য সেই ম্যাগনেটিক ফোর্সের মান ওয়াইজ চিন্তা করলে এই দুইটারই সমান হবে, কারণ আমরা দেখতেছি দুইটারই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো সেই জন্য আমরা F2 সমান F4, এফ লিখে আই এল বি লিখলাম। এখানে সূত্র মতো আগেরটাতে এল যেহেতু ছিল এল, তো এল এর জায়গায় আসলে এখানে আমাদের যেহেতু এ, তো এল এর জায়গায় এ বসাই দিছি আর কি। তাহলে আই এ বি সাইন 90 ডিগ্রি হলো, আর সাইন 90 মান হয়েছে 1। তাহলে এটা আসলে দাঁড়ালো আই এ বি, এটা দাঁড়ালো ফাইনালি, জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা F2 আর F4 সেটা আমরা পেয়ে গেলাম আই এ বি। এবার আমরা আমাদের মূল যে কাজ এই প্রশ্নের, টর্কের মান, সেটাতে যাব। সো টর্কে যাওয়ার আগে, টর্কের মান বের করার আগে টর্কটা কি সেটা তো বুঝতে হবে। কেউ কেউ জানেন টর্ক মানে কি? টাও দিয়ে প্রকাশ করি আমরা নরমালি। টর্ক স্যার ফোর্সের Angle- মানে স্যার একটা রোটেশনাল ফোর্স আর কি স্যার, বৃত্তাকার পথে ঘূর্ণন। আচ্ছা, গুড, হ্যাঁ, ঠিক বলছেন। টর্ক হচ্ছে কি আসলে জাস্ট ঘূর্ণয়ন বল। কোন একটা কিছুকে আপনি ঘূর্ণয়ন করতে চাচ্ছেন, তাহলে যে ফোর্সটা আপনি দিবেন সেটা টর্ক হয়ে যাবে।
নর্মাল ফোর্সের সাথে টর্কের সম্পর্ক মানে একটাই পার্থক্য, নর্মাল ফোর্স হচ্ছে মানে ওটাতে কোনো ঘূর্ণনের ইফেক্ট নাই, আর টর্কে হচ্ছে ওই একটা জিনিসকে ঘুরায় দিবে ফোর্সে, কিন্তু ওই ফোর্সটা ঘুরায় দিবে কোনো একটা কিছু ঘূর্ণন করে দিবে, তখনই সেটা হয়ে গেল টর্ক। আচ্ছা, টর্কের এখন ডেফিনেশন হচ্ছে কি, টর্কের ডেফিনেশন হচ্ছে যে নর্মাল যে ম্যাগনেটিক ফোর্স বা ফোর্স সেটার সাথে আপনি মোচড়ের পরে মোচড়টা দিতে স্যার হবে টর্কেটাকে কি দ্বারা প্রকাশ করে, এটা কি স্যার? টাউ টাউ, এটা হচ্ছে টাউ, টির মতো কিন্তু আবার টি না, পুরা উপরের একটু ঢেউর মতো, এটাকে বলে টাউ। তাহলে টর্কের ডেফিনিশন হচ্ছে টাউ সমান ফোর্সের সাথে মোচড়ের পরে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স যখন হবে সেটা আমরা দেখবো একটু পরে, সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটার গুণফল হবে টর্কের মান। এই যে টর্ক হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, যে ফোর্স আমি অ্যাপ্লাই করে ইয়ে করবো ঘূর্ণন করব তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফিগার দেখলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। তো আমরা এখন ফিগারে যাই। আচ্ছা, তো প্রথমটা, তো এখন থেকে আমাদের সব আলোচনা হবে কিন্তু F2 আর F4 নিয়ে, 1 আর 3 বলে যান। তাহলে এই 2 আর F2 ডিরেকশন যদি আমি এদিকে ধরি, F4 এর ডিরেকশন নিচের দিকে হবে, কারণ দুইটা বিপরীতমুখী আমরা দেখছি আগেই। তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার প্রথম যে অবস্থাটা আছে, এই দুইটা সেই অবস্থাটা আছে, কোনো টর্ক এখানে অ্যাপ্লাই করা হয় নাই, মানে কোনো ফোর্স অ্যাপ্লাই না করে এই অবস্থায় আছে, দুইটা এদিকে এখানে আছে। তাহলে এই F2 আর F4 এর মধ্যবর্তী দূরত্বটা কতটুকু, কি বলতে পারবেন? টাও স্যার বুঝি নাই, মানে বি, দূরত্ব তো বি স্যার স্যার। বি তো থাকে। হ্যাঁ, ভেরি গুড, বি। কারণ আমাদের এই F2 হচ্ছে এই জায়গাতে আর F4 হচ্ছে এই জায়গাতে, আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের বি, এটা কিন্তু আমাদের বি। কারণ আমরা ওই যে 1 আর 3 যখন পড়ছিলাম তখন বলছিলাম 1 আর 3 হচ্ছে লেন্থ হচ্ছে বি, তার মানে আমরা ওইভাবেও বলতে পারি যে F2 আর F4 এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের বি। তাহলে এটা কিন্তু আসলে আমাদের পুরোটা হচ্ছে বি। তাহলে এর যে মাঝখান বরাবর আমি টর্ক অ্যাপ্লাই করব বা ফোর্স আমি অ্যাপ্লাই করব ঘূর্ণায়নের জন্য, তাহলে মাঝখান থেকে তাহলে আমার একটু b/2 হবে, একটু b/2 হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোট আমরা করতে যাচ্ছি টর্কের জন্য। এবার আমি একটু বোর্ডে যাই, বোর্ডে গেলে সুবিধা হবে এটা। তো মনে করেন এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা, কোনো মোচড় নাই, কিছু নাই, এই অবস্থায় আছে। আমি এখন এখানে এসে সেম জিনিসটা আঁকলাম, কিন্তু এবার আমি মোচড় দিলাম, লাল কালার না দিয়ে অন্য কালার দিই। কি হইলো, আগে যে অবস্থাটা ছিল, এই যে আগের এই অবস্থাটা ছিল আমাদের F2 আর F4, তো এটা হচ্ছে F2 সাইডটা, এটা F4 এর সাইডটা। আমার টার্গেট হচ্ছে এই মাঝখানে মোচড় দিব। তাহলে আমি যখন মাঝখানে মোচড় দিলাম, তাহলে এটা চলে গেল উপরের দিকে, এটা চলে আসলো নিচের দিকে। এই যে নতুন আমার এই যে ব্লু লাইনটা হচ্ছে আমার নতুন অবস্থাটা। তাহলে এখন আমার F2 যেটা, সেটা আমার এখানে আছে, মোচড় দিয়ে এখানে চলে আসলো, আর F4 আমার নিচে নেমে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার এই জায়গাতে আমাকে টানতে হবে, এটা যদি আমি লম্ব টানি, তাহলে এই অ্যাঙ্গেল এখানে তৈরি করলো থিটা, যে নতুন ওই জায়গায় গিয়ে অ্যাঙ্গেল থিটা তৈরি করলো মোচড়ের পর। আর এই যে দূরত্বটা, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের, এইটা হচ্ছে আমার মোচড়ের পরে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, যে কতটুক লম্ব দূরত্ব সেটা মুভ করলো, ঠিক আছে? তো কেউ আবার প্যাচ লাগায় না যে এটা হচ্ছে আগের অবস্থাটা, আগের অবস্থা এতটুক না, আগের অবস্থা আমার যখন এভাবে ঘুরে গেল,
এখান থেকে যখন এখানে জিনিসটা ঘুরে যায় তখন কি এরকম হয়ে যাবে না? তার মানে আমি কিন্তু এখন এটা থেকে লম্ব টানছি এখানে, বা এটা থেকে আমি এখানে লম্ব টানছি, তার মানে এখন কিন্তু আমি এই জায়গাটাতে আছি, যেটা আমার হচ্ছে এই লাল লাইনটা এখানকার। সো প্যাঁচ লাগাবেন না যে লালটাই আসলে নীলটা, কারণ শুধু ঘুরে গেছে না, লালটা হচ্ছে ঘুরার পরে এই যে লম্ব দূরত্ব যেটা পাইছে সেটা সেটা অবশ্যই আগেরটা থেকে কম হবে, তাই না? বুঝতে পারছেন ব্যাপারটা? জি বুঝতে পারছেন না? কেউ কেউ আছেন যে বুঝতেছেন না? তো এইটা হচ্ছে, এই লালটা হচ্ছে আমার লম্ব দূরত্ব, যেটা হচ্ছে আসলে এইটার সাথে যদি মিলাই তাহলে এরকম এই জায়গাটা। তাহলে আমাদের টর্কের যে ডেফিনেশন ছিল, ফোর্সের মান আমরা অলরেডি আগে বের করে রাখছি, তার সাথে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব আসলে আমাদের এই শুধু এইটুক যেটা সেটা। তো এখন আমাদের কাজ হচ্ছে এইটুকের মান বের করা। আচ্ছা, তার আগে একটু বলেন তো, এই যে এইটুক কত বলা উচিত এটা আপনাদের? বাই b/2 ভেরি গুড, এটা হচ্ছে আমার b/2, কারণ এটা তো আমার ওই বি লাইনটাই শুধু বেঁকে গেল এবং সেটা এখান থেকে অর্ধেক হয়ে গেল, তাহলে ওইটা b/2, এটাও b/2। এটাও b/2। আচ্ছা, তাহলে আমাদের টর্কের মানের জন্য আমাদের লম্ব দূরত্ব এটা দরকার পুরোটা, তাহলে এটার জন্য আমরা আগে এতটুকু বের করে নিই, এই অর্ধেক বের করে নিই। তাহলে এই অর্ধেক বের করতে হইলে আমাকে এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমি সাইন থিটা সমান লিখি। সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে ধরে নিলাম এটা এটা Okay. যেটা সেটাকে ধরে এল ধরে নিলাম আর কি। তাহলে মনে হয় এল লম্ব, এটা অতিভুজ হচ্ছে আমার b/2। তাহলে আলটিমেটলি এল যেটা সেটা আমার কত হইলো, যেটা আমরা দরকার আমাদের b/2 সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা আমি b/2 সাইন থিটা পাই গেলাম। একদম সিমিলারলি এটাও b/2 সাইন থিটা হবে না? মানে একই তো ব্যাপার, ঠিক না? এটুকু যদি বের করতে Yes. চাই তাহলে এটাও আমার b/2 সাইন থিটা হবে, তাহলে এটা b/2 সাইন থিটা আর এটাও b/2 সাইন থিটা, তাহলে যদি b/2 সাইন থিটা আর b/2 সাইন থিটা যোগ করি তাহলে কত হবে? b/2 যোগ করলে b হবে না? একটা b/2 তাহলে b সাইন থিটা হবে। একটা b sin theta তাহলে এটা হচ্ছে আসলে আমাদের টর্কের মানটা, টাউ এফ ইন্টু বি সাইন থিটা। তো এগুলা ডিটেলসে ওখানে শিটে করা আছে, ধরুন এবার শিটের ওখানে যাই, মানে ওই যা লিখলাম ওখানে এখানে তাই লেখা আছে। এইটা। তাহলে টাউ সমান এফ বি সাইন থিটা, যেটা আমরা ওখানে বের করে আসলাম। আবার এফ সমান আই এ বি, আমরা আগে বের করছি ম্যাগনেটিক ফোর্স বি সাইন থিটা। একটু সাদায় লিখলাম, এ বি কে একত্রে লিখলাম। এ বি কে একত্রে লিখলাম কেন? এ বি কি আসলে মনে আসছে তো? এ হচ্ছে দৈর্ঘ্য যদি বলি আর বি হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিলে আমরা কি পাই? এরিয়া পাই, তাই না? তাহলে এই যে এ বি যেটা, সেটাকে চাইলে আমরা এরকম শুধু ক্যাপিটাল এ এরিয়াও লিখতে পারি, আই এ বি সাইন থিটা। এখানে লেখা সাইড নোট দেওয়া আছে, এরিয়া অফ লুপ আই এ বি সাইন থিটা। তাহলে এটাই আসলে আমাদের মূল ইকুয়েশন, টাউ আই এ বি সাইন থিটা। তো এটা থেকে আবার আমরা যদি বলি, আমরা তো একটা লুপ চিন্তা করছি, শুধু একটা লুপ, যদি n সংখ্যক লুপ থাকে, মানে লুপের মধ্যে যদি টার্ন সংখ্যা আসলে প্যাচ সংখ্যা n থাকে, তাহলে n দিয়ে জাস্ট গুণ দিতে হবে, n আই এ বি সাইন থিটা। ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a ক্রস b। ঠিক আছে না? মোটামুটি সব বোঝা গেছে? অত কঠিন কিছু না, ফিগার দেখতে কঠিন মনে হইলো, জিনিসটা সহজ। আচ্ছা আচ্ছা, আমি এখন তাহলে একটু পরের টপিকটা যাওয়ার আগে অ্যাটেন্ডেন্সটা কল করি, তারপরে বায়োট-স্যাভার্ট লটা পড়বো, এরপরে আজকে শেষ করে দেব। স্যার ইকুয়েশনটা একটু উপরের দিকে। ও আচ্ছা, ই করে দিছেন স্যার? এটা স্লাইডটা কি আপনি শেয়ার করে দিবেন না? গুগল ক্লাসরুমে আপলোড করা আছে তো, সব দিয়ে দিছি তো গত ক্লাসের আগেই তো। ঠিক আছে।
আচ্ছা, তো আমরা এখন বায়োট-স্যাভার্ট লটা একটু দেখি। তো এটা একটু সহজ আছে, এটা দেখে আজকে শেষ করে দেব। সো মানে সূত্রটা দেখতে বা ওরকম অনেক লেখাজোকা এরকম মনে হইতে পারে। তো আমি সহজ করে দিচ্ছি। আমি চাই যে আপনারা ভাইবা তো ওইভাবে বলেন, কিভাবে কি বলতে হবে আমি বলে দিব। ঠিক আছে, প্রথমে যে কোনো কিছু শুরু করার আগে একটু চেষ্টা করবেন ওইটা কি সম্বন্ধে বলছে ওইটা সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার জন্য, তারপরে ডিটেলসে যাওয়ার জন্য। তাহলে এখানে এই বায়োট-স্যাভার্ট লটা আমি আগে বুঝাই নি, তারপরে পরীক্ষা কিভাবে বলতে হয় সেটা একটু বলে দেবনি। প্রথমে এই বায়োট-স্যাভার্ট লটা আসলে আমাদের কি বলছে, যখন কোনো পরিবাহীতে কারেন্ট মনে করুন প্রবাহিত হয়, তাহলে এর আশপাশে আপনি যে কোনো একটা পয়েন্ট যদি নেন, ফর এক্সাম্পল এটা, তাহলে ওই পয়েন্টে আসলে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিরকম হবে সে সম্বন্ধে আমাদের আইডিয়া দেবে বায়োট-স্যাভার্ট ল। বায়োট-স্যাভার্ট লটা আমাদেরকে কি করবে, পরিবাহী তার আশেপাশের যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেই সম্বন্ধে আমাদের আইডিয়া দেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বায়োট-স্যাভার্ট ল মূল ব্যাপারটা। এবার আসি একদম সূত্রটা কি, সূত্রটা কি বলছে। তাহলে সূত্রটা বোঝার জন্য আমরা প্রথমে ধরে নিব যে একটা পরিবাহী আছে, তার মধ্যে আই কারেন্ট যদি প্রবাহিত হয়, এই একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, মানে পুরো লেন্থটা যদি এল হয়, ক্ষুদ্র দৈর্ঘ্য যদি আমার ডিএল হয়, এই ডিএল থেকে আর দূরত্বে কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান যদি ডিবি হয়, সো এক নম্বরে বলছে কি বায়োট-স্যাভার্ট ল এক নম্বরে বলছে সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা পরিবাহীর যে তড়িৎ প্রবাহিত হয় তার সমানুপাতিক। দুই নম্বরে সে বলছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা পরিবাহীর যে ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করলাম সে ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। তিন নম্বরে বলছে এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা সাইন থিটা সমানুপাতিক। থিটাটা কি এখানে, থিটা হচ্ছে পরিবাহী এবং পরিবাহী থেকে ওই বিবেচিত পয়েন্টটার সংযোগকারী যে রেখা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। পরিবাহী এবং আমি যে বিবেচিত যে পয়েন্টটা করলাম তাদের সংযোগকারী রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, থিটার সমানুপাতিক। 4 নম্বরে বলছে ডিবি সমানুপাতিক 1/r²। ওকে, 1/r², r² এর ব্যস্তানুপাতিক। আর আরটা কি, আরটা হচ্ছে পরিবাহী থেকে ওই বিবেচিত পয়েন্টটার দূরত্ব কত, আর। ঠিক আছে, তাহলে এই 4টা পয়েন্টে আসলে এখানে মূল কথা। তাহলে দেখেন এখানে অনেক কথাবার্তা বলার লিখছে, এগুলো অবশ্যই পড়বেন, পড়লে জিনিসটা গুছিয়ে নিতে সুবিধা হবে। কিন্তু নর্মালি আমি যেভাবে বলবো এইভাবে আমি পুরোপুরি মুখস্থ করতে যাব না, তাহলে আমার কিন্তু মনে থাকবে না। আমি এখানে যেভাবে ভেঙে ভেঙে পড়লাম সেভাবে আমার মাথায় রাখার চেষ্টা করব। যে বায়োট-স্যাভার্ট ল আমাকে বলছে যে পরিবাহীর আশপাশে না বলে স্পেসিফিকলি বলতে পারি যে পরিবাহী থেকে আর দূরত্বে কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক, ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীটা ওই পয়েন্টের সংযোগকারী রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমানুপাতিক, এবং পরিবাহী থেকে বিবেচিত পয়েন্টের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। শেষ, 4টা পয়েন্ট বলে দিলাম এবং আমি সিম্বল দেখে দেখে বলে দিলাম। এটা আমার বায়োট-স্যাভার্ট ল বলতে পারেন, সূত্রটা বলা হয়ে গেছে। তো দেখেন আমার এখানে কিন্তু অনেক কথা আছে, ইনভার্সলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি স্কয়ার অফ দ্য লেন্থ, অনেক কথাবার্তা আছে, কিন্তু আমি এগুলা এত কিছু না বলে সুন্দর এখান থেকে দেখে দেখে সহজ করে বললাম। এভাবে বললে সহজ হয় না? জি স্যার, এভাবে ইকুয়েশন দেখে বললে একটু সহজ হয়। তো সেই জন্য সবসময় এভাবে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে আই ডিএল সাইন থিটা আর স্কয়ার সবগুলো 4টাকে যদি আমি একত্রে লিখি, 4টাকে একত্রে লিখলে এরকম হবে, ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা আর স্কয়ার। মানে দুঃখজনক কি জানেন, পরীক্ষার সময় যখন প্রশ্ন করি না, আপনাদের ব্যস্ত, এখানে তো অনেকে ক্লাস করতে আসে নাই, তো ওই তারাই আর আসলে এই ধরনের আনসার দিবে। মানে যদি প্রশ্ন করি বায়োট-স্যাভার্ট ওটা কি একটু বলে, তখন বলবে কি স্যার ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থিটা বাই স্কয়ার, তুমি ডাইরেক্ট এটা বলবে। ঠিক আছে, তাই এখানে আমি তো জানি না ডিবি কে, আই কে, ডিএল কে, সাইন থিটা কে, আর স্কয়ার কি। ঠিক আছে, এইটা হচ্ছে নাম্বার কম পাওয়ার
একটা বড় বড় আনসার আর কি এভাবে। আপনি এই কোশ্চেন গুলো আর কি ভেঙে ভেঙে বলবেন। আমাকে আগে সূত্রটা বলতে হবে তো, না সূত্র কি সম্বন্ধে বলতে, সূত্রটা বলতে হবে, তারপরে লাস্টে গিয়ে এটা আসবে, তাই না? লাস্টে গিয়ে এটা আসবে। তো আমি আগে প্রথমে বলে নিব যে আমি বায়োট-স্যাভার্ট ল অনুযায়ী জানি যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা প্রবাহের সমানুপাতিক হয়, দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, অ্যাঙ্গেলের সমানুপাতিক হয় এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এবং সেটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বলি এই চারটা পয়েন্টকে একসাথে, সেটা আমার হয় ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। এখানে গিয়ে আমার আনসার এখানে গিয়ে শেষ হবে। আমি যদি শেষটা দিয়ে শুরু করি তাহলে আর কি বলবো, তাই না? তো এটা হচ্ছে আমাদের বায়োট-স্যাভার্ট ল। এখন এটাকে আমরা একটু একটু কাজ করবো, এটা নিয়ে সমানুপাতিক সিম্বলটা উঠাই দিব, উঠাই দিলাম একটা কনস্ট্যান্ট বসাবো। তাহলে ডিবি জায়গায় একটা সমানুপাতিক সিম্বল উঠে দিয়ে কে বসালাম, তাহলে আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার থাকলো। সমানুপাত কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমার ইউনিটটা। যাই হোক, এখানে কে সমান আসলে মিউ নট বাই 4 পাই আমরা ইউজ করব। মিউ নট হচ্ছে কি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য পারমিটিভিটি মান। এটা আমরা আগেও মিডটার্মের আগেও এইসব টার্ম ইউজ করছি। মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻⁷। তাহলে আলটিমেটলি আমাদের এই 2 নাম্বার ইকুয়েশনটা বা বায়োট-স্যাভার্ট লর, এটা হচ্ছে মিউ নট, এটা আমরা নরমালি ম্যাথ করার সময় আমরা এটা ইউজ করব, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। কারণ অঙ্কে আর কে এর মান দেওয়া থাকবে না, এর মিউ নট ইউজ করে অঙ্ক করতে হবে। তো আমাদের যখন আমরা ম্যাথ করব তখন যদি কোনো মাধ্যমের কথা উল্লেখ না থাকে, তখন আমরা এই মিউ নটই বসাবো এবং মিউ নটের মান এটা বসে দিয়ে ম্যাথ করব। কিন্তু যদি কোনো নির্দিষ্ট মাধ্যমের কথা বলা থাকে তখন আর মিউ নট দেওয়া যাবে না, তখন মিউ দিতে হবে, মিউ বাই 4 পাই দিতে হবে এবং ওই মাধ্যমের জন্য মিউর মানটা ম্যাথে দেওয়া থাকতে হবে। ঠিক আছে? তাহলে ওই মানটাই তখন এখানে বসাইতে হবে, সেটা দিয়ে আমরা ম্যাথটা করতে হবে। আর যদি ম্যাথে যদি শূন্য মাধ্যম বা কোনো কিছুই যদি উল্লেখ না থাকে, তখন আমরা শূন্য মাধ্যমেরটা দিয়ে করে ফেলবো, কারণ ওইটার জন্য আমি কনস্ট্যান্ট মানটা আমি জানি। তাহলে আলটিমেটলি যদি একদম ইন জেনারেলি বলেন, বায়োট-স্যাভার্ট ল হচ্ছে এটা, ডিবি ইকুয়াল টু মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই স্কয়ার। আর শূন্য মাধ্যমের জন্য বললে মিউ নট বাই 4 পাই হবে, আর কিছু না। সো এখানেই মোটামুটি শেষ করতেছি। এরপরে আসলে বায়োট-স্যাভার্ট লর কিছু অ্যাপ্লিকেশন আছে, মানে কিছু নির্দিষ্ট কেসে বায়োট-স্যাভার্ট লটা অ্যাপ্লাই করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের কিছু ইকুয়েশন বের করে ওইটা রিলেটেড কিছু ম্যাথ করতে হবে। ঠিক আছে? তো সেটা আজকে শুরু না করি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আগামী শুক্রবারে সেটা শুরু করি। ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।